হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া আন্ডার প্যারিস মুভিটা। মুভি শুরু হয় সোফিয়া নামের একজন সায়েন্টিস্টকে দেখিয়ে, যে নিজের গ্রুপকে নিয়ে প্যাসিফিক ওশানে গেছে লিলিথ নামের একটা শার্কের উপর রিসার্চ করার জন্য। সোফিয়া অনেক দিন ধরে লিলিথকে ট্র্যাক করছে, যাতে তারা তার শরীর থেকে স্যাম্পেল নিয়ে তার উপর রিসার্চ করতে পারে। এমন সময় সোফিয়া তার র্যাডারে লিলিথে সিগন্যাল পায়। এরপর আমরা দেখি তার গ্রুপ থেকে 4 জন ডাইভিং স্যুট পরে জলে ডুব দেয়। জলে তারা দেখে একটা তিমির বাচ্চা জালে আটকে আছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই 15 ফিট লম্বা তিমির অর্ধেক অংশ গায়েব ছিল। একটা হাতির সবচেয়ে বেশি হাইট হয় 10 ফুট, আর এই তিমি লম্বাই ছিল প্রায় 15 ফুট। মানে তিমিটাকে যে খেয়েছে সে আরও বড়। এরই মধ্যে সেই প্রাণীটা তাদের সামনে চলে আসে, একটা 22 ফুট লম্বা শার্ক। আর এই হলো লিলিথ, যাকে দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। কারণ 2 মাস আগেই সোফিয়া লিলিথের সাইজ মেপেছিল 7 ফুট। 2 মাসের মধ্যেই লিলিথ প্রায় 15 ফুট বড় হয়ে গেছে, যেটা কোনো সাধারণ শার্কের ক্ষেত্রে পসিবলই নয়। এরপর আমরা দেখি গ্রুপের একজন স্যাম্পেল দেওয়ার জন্য লিলিথকে আঘাত করে বসে, আর এতে লিলিথ প্রচণ্ড রেগে যায়। তারপর সে একটা একটা করে গ্রুপের 4 জন লোককেই মেরে ফেলে। এদিকে সোফিয়া সবকিছু তার স্ক্রিনে দাঁড়িয়ে দেখছে। সোফিয়া এরপর ডাইভিং স্যুট পরে জলে ঝাঁপ দেয়, যাতে কেউ বেঁচে গেলে তাকে সে বাঁচাতে পারে। কিন্তু সোফিয়া সেখানে কাউকেই জীবিত পায় না। তখনই সোফিয়া লক্ষ্য করে তার সামনে লিলিথকে। সোফিয়া তাকে অ্যারো দিয়ে শ্যুট করে, আর লিলিথ তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে থাকে। সোফিয়া এখানে কোনো রকমে তার পা থেকে জালটা কেটে সেখান থেকে বেঁচে যায়। এরপর আমাদের 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে 2 জন ছেলে স্যান্ড রিভারে মাছ ধরছিল, কিন্তু এবার তাদের ছিপে মাছের জায়গায় একটা অদ্ভুত রকম বস্তু আটকে যায়। আসলে এটা ছিল একটা বোম। এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখি, যার নাম হলো আদিল। আদিল সেখানে এসে সেই বোমগুলো কালেক্ট করে নেয় এবং মিডিয়ার কাছে বলে যে এখনও 2য় বিশ্বযুদ্ধে অনেক বোমা এই নদীতে তলিয়ে আছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। নেক্সট সিনে আমরা দেখি সোফিয়াকে, যে এখন একজন অ্যাকোয়ারিয়াম গাইডের কাজ করছে। এখন সে বাচ্চাদের বিভিন্ন রকমের জলে থাকা জীবজন্তু সম্পর্কে শেখায়। এবার আমরা এখানে মারিয়া নামের একটা মেয়েকেও দেখি, যে সেভিয়ার্স অফ সি নামের একটা সংস্থা চালাচ্ছে। এই সংস্থার কাজ হলো সামুদ্রিক জীবজন্তুদেরকে রক্ষা করা। তো মারিয়া সোফিয়ার সাথে কথা বলে এবং তাকে নিজের রিসার্চ সেন্টারে নিয়ে আসে। মারিয়া এখানে সোফিয়াকে বলে যে কিছুদিন আগেই সোফিয়া যে শার্কের উপর রিসার্চ করছিল, সেই শার্ক এখন প্যারিসের স্যান্ড রিভারের দিকে আসছে। আসলে সোফিয়া লিলিথের উপর রিসার্চের জন্য তার ভিতরে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, আর এখানে মারিয়ার বন্ধু গুভেন সেই ট্র্যাকারটা হ্যাক করে লিলিথকে ট্র্যাক করতে পারছে। মারিয়া সোফিয়াকে বলে যে এই শার্কটা এখন প্যাসিফিক ওশান ছেড়ে প্যারিসের স্যান্ড নদীর দিকে আসছে, আর এটা কেন হচ্ছে সেটাই আমরা রিসার্চ করছি, যাতে আমরা শার্কটাকে আবার প্যাসিফিক ওশানে পাঠাতে পারি। কিন্তু সোফিয়া কিছুতেই তার সেই অতীতের অ্যাক্সিডেন্টের কথা ভুলতে পারছে না, তাই সেই মারিয়াকে একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতে মারিয়া আর তার বন্ধু গুয়েন মিলে স্যান্ড রিভারে যায় লিলিথকে দেখার জন্য। মারিয়া সেখানে ডাইভিং স্যুট পরে জলে ঝাঁপ দেয়। এরপর সে দেখে জলের তলায় একটা গাড়ি পড়ে আছে এবং সেই গাড়ির উপর অসংখ্য দাঁতের দাগ হয়ে আছে। অন্যদিকে গুয়েন দেখে যে তাদের দিকে পুলিশ আসছে। যেহেতু তারা ইলিগালভাবে এসব করছে, তাই গুয়েন মারিয়াকে ছেড়েই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মারিয়া তখনই তার পিছনে কিছু অনুভব করে। সে পিছনে ঘুরতেই দেখে সেই বড় শার্কটাকে। সে ভয় জলের উপর উঠে আসতে যায়। তখনই পুলিশ অফিসাররা তাকে দেখে নেয় এবং তাকে অ্যারেস্ট করে। এরপর মারিয়াকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং আদিল তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। মারিয়া এবার তাকে বলে দেয় যে স্যান্ড রিভারে একটা বড় শার্ক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদিল এটা বিশ্বাসই করে না। তখনই সোফিয়াকে দেখানো হয় যে নিজের ডিভাইস নিয়ে লিলিথকে ট্র্যাক করে যাচ্ছে। এই সময় সে একটা বাচ্চাকে দেখে যে নদীর ধারে খেলা করছিল। ঠিক তখনই শার্কটা বাচ্চাটার উপর হামলা করবে। সোফিয়া বাচ্চাটাকে সাবধান করে দেয়। তখনই আদিল সোফিয়াকে ফোন করে তাদের কাছে ডেকে নেয়। নেক্সট সিনে আমরা দেখি আদিল মারিয়ার কথায় বিশ্বাস করছে না, তাই সেই সোফিয়াকে শার্কের কথা জিজ্ঞেস করে। এখানে সোফিয়া আদিলকে ক্লিয়ারলি বলে দেয় এই নদীতে শার্ক আছে। সাধারণ মানুষের সেফটির জন্য আমাদের এই শার্কটাকে যেভাবেই হোক আটকাতে হবে। কিন্তু আদিল এখনও তাদের কথায় বিশ্বাস করে না। এদিকে কিছু অফিসার ডাইভিং স্যুট পরেই সেই নদীতে ঝাঁপ দেয়, যাতে তারা কাল রাতে ঘটে যাওয়া কার অ্যাক্সিডেন্টে মৃত মানুষটার দেহ উদ্ধার করতে পারে। কিন্তু সেখানে তারা মানুষটার বডির অবস্থা দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ এখানেও সে বডির অর্ধেক অংশ গায়েব ছিল। মারিয়া এখানে ভাবে যে সোফিয়া আর পুলিশ মিলে সেই শার্কটাকে মেরে ফেলবে।
তাই সে শার্কটাকে বাঁচানোর প্ল্যানিং করতে শুরু করে। সিন চেঞ্জ হয়, আমরা আদিলকে দেখি যে নিজের টিম নিয়ে লিলিথকে ধরার প্ল্যান করে। এখানে আমরা সোফিয়াকেও দেখতে পাই যে অফিসারদের লিলিথকে ট্র্যাক করতে সাহায্য করছে। এমন সময় মারিয়া গুয়েনকে বলে লিলিথের ট্র্যাকারের সিগন্যালটা ব্লক করিয়ে দেয়, যাতে সোফিয়া এবং অফিসাররা লিলিথকে ট্র্যাক করতে না পারে। এরপরই সোফিয়ার মনিটরে শার্কের লোকেশন দেখানো বন্ধ হয়ে যায়। অন্যদিকে জলে নামা অফিসাররা সেই শার্কটাকে দেখে তাড়াতাড়ি উপরে উঠে আসে। এরপর অফিসাররা মেয়রের কাছে যায় পুরো বিষয়টা জানানোর জন্য, যেখানে মেয়র বলে এখন তাদের যেভাবেই হোক সেই শার্কটাকে আটকাতে হবে, কারণ কিছুদিনের মধ্যেই স্যান্ড রিভারে একটা সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে, যেখানে হাজার হাজার লোক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য অলরেডি $1 মিলিয়ন খরচা হয়ে গেছে, তাই তারা এই কম্পিটিশনটাকে কোনোভাবেই বন্ধ করতে পারবে না। এরপর মেয়রের কথা শুনে অফিসাররা নিজেরাই প্ল্যান করতে থাকে যে তারা কিভাবে সেই শার্কটাকে আটকাবে। এরই মধ্যে মারিয়াকে দেখানো হয় যে গোপনে তার একটা ভিডিও বানিয়ে সেভিয়ার্স অফ সি সংস্থার সমস্ত মেম্বারদের কাছে পাঠিয়ে দেয়। ভিডিওতে মারিয়া বলে যে গভর্নমেন্ট লিলিথকে মারার প্ল্যান করছে, তাই আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে এবং আমাদের যেভাবেই হোক এই শার্কটাকে বাঁচাতে হবে, এতে আমাদের প্রাণই চলে যাক না কেন। আজ রাত আমরা সবাই প্যারিসের ক্যাটাকম্বে দেখা করব। ইতি মারিয়া। এরপর আমরা দেখি মারিয়ার বন্ধু গুয়েন অফিসারদের সাথে দেখা করতে আসে আর মারিয়ার সিক্রেট প্ল্যান সম্বন্ধে জানিয়ে দেয়। অফিসাররা এখানে জানতে পারে যে লিলিথ নামের শার্ক বর্তমানে প্যারিসের ক্যাটাকম্বেই আস্তানা করেছে। আসলে প্যারিসের ক্যাটাকম্ব মানে প্যারিসের আন্ডারগ্রাউন্ড টানেল, যেটা প্যারিস সিটি তৈরি হওয়ার সময় বানানো হয়েছিল। আর এই আন্ডারগ্রাউন্ড টানেল পুরোই প্যারিস শহরে ছড়িয়ে আছে। এরপর গুয়েন বলে যে মারিয়ার কথায় আমি তোমাদের ট্র্যাকিং ডিভাইস জ্যাম করে দিয়েছিলাম, যাতে তোমরা শার্কটাকে মারতে না পারো। গুয়েন এবার তাদের ট্র্যাকিং ডিভাইসটা আবারও চালু করে দেয়। নেক্সট সিনে আমরা দেখি মারিয়া তার গ্রুপ নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে, আর তখন অফিসাররাও সেখানে পৌঁছে যায়। মারিয়া এরপর সেই জলে ঝাঁপ দেয় এবং তার গ্রুপকে দেখানোর চেষ্টা করে যে শার্ক বিনা কারণে মানুষের ক্ষতি করে না। ঠিক পরের মুহূর্তেই সেখানে অনেকগুলো শার্ক চলে আসে এবং মারিয়ার উপর হামলা করে তাকে জ্যান্ত খেয়ে নেয়। মারিয়ার এরকম মৃত্যু দেখে সবার মধ্যে একটা হুলস্থুল বেঁধে যায়। সবাই এখানে ওখানে পালাতে শুরু করে, ফলে অনেকজন জলে পড়ে গিয়ে শার্কের শিকারে পরিণত হয়। শার্কের এই তাণ্ডবে স্যান্ড রিভারের প্রায় অর্ধেক অংশ রক্তে লাল হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখি অফিসার বাকিদের যারা বেঁচে গেছিল তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এরই মধ্যে তারা খবর পায় সেখানে একটা মৃত শার্ককে পাওয়া গেছে। আসলে শার্কগুলো যখন তাদের হামলা করা শুরু করেছিল তখন অফিসাররা তাদের উপর ফায়ারিং করতে আরম্ভ করে, যার ফলে এই শার্কটা গুলির আঘাতে মারা যায়। এরপর আমরা সোফিয়াকে দেখি যে শার্কটার উপর রিসার্চ করছিল, যেখানে সোফিয়া জানতে পারে যে সমুদ্রে অতিরিক্ত দূষণের কারণে এদের খাবারের অভাব দেখা দিতে শুরু করে, যার ফলে এই শার্কগুলো খাবারের জন্য স্যান্ড রিভারের দিকে আসতে শুরু করে। আর এই সমুদ্রের আবহাওয়া থেকে নদীর আবহাওয়া আসার কারণে তাড়াতাড়ি এদের গ্রোথ হয়ে যাচ্ছে। মানে সমুদ্রে যেমন তাদের 1 বছর সময় লাগতো বড় হওয়ার জন্য, সেটা নদীতে আসার পর তাদের 2 মাস সময় লাগছে। আরও শকিং ব্যাপার ছিল এই শার্কগুলো নিজেরাই বেবি শার্ক রিপ্রোডিউস করতে পারে, মানে রিপ্রোডাকশনের জন্য তাদের মেল শার্কের প্রয়োজন পড়ছে না। আর এটা একটা বড় চিন্তার বিষয় ছিল, কারণ এদের পপুলেশন খুবই দ্রুত হারে বেড়ে চলেছে। তাই অফিসাররা ঠিক করে তারা প্যারিসের আন্ডারগ্রাউন্ড টানেলে বোম ব্লাস্ট করবে, যাতে সেখানে থাকা সমস্ত শার্ক মারা যায়। পরের দিন আমরা দেখি স্যান্ড রিভারে সুইমিং প্রতিযোগিতা শুরু হতে চলেছে, যেখানে অনেকজন দর্শক এসেছে এই প্রতিযোগিতাকে দেখার জন্য। অন্যদিকে সোফিয়া এবং বাকি অফিসারদের দেখানো হয় যারা সেই আন্ডারগ্রাউন্ড টানেলে বোমা ফিট করছিল। আদিল এখানে বোমা ফিট করার সময় তার টর্চ লাইটটা জ্বালিয়ে নেয় এবং টর্চ জ্বালাতেই সে দেখে যে সেখানে হাজার হাজার সংখ্যায় বেবি শার্ক ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে 2 জন অফিসারের উপর বেবি শার্কগুলো হামলা করে দেয় এবং তাদেরকে মেরে ফেলে। আদিল এরপর বোমাগুলো ব্লাস্ট করে দেয়, ফলে সমস্ত বেবি শার্ক সেখানেই মারা যায়। সোফিয়া এখানে আদিলকে বোটে তুলে দিয়ে আবার জলের নিচে চলে যায় লিলিথকে দেখার জন্য। নেক্সট সিনে আমরা দেখি মেয়র এখানে সুইমিং প্রতিযোগিতা শুরু করে দেয় এবং হাজার হাজার লোক সেই প্রতিযোগিতায় নিজের নাম লিখিয়েছে। সিন চেঞ্জ হয়, আমরা সোফিয়াকে দেখি যে লিলিথকে খুঁজছে। ঠিক তখনই লিলিথ তার সামনে দিয়ে চলে যায় সেই প্রতিযোগিতার জায়গায়, যেখানে হাজার হাজার লোক সাঁতার কাটছে। লিলিথ এখানে প্রচণ্ড রেগেছিল, তাই সে বদলা নেওয়ার জন্য সেই লোকগুলোর উপর হামলা করতে শুরু করে। পরের মুহূর্তেই লিলিথ একটা লোকের 2 টুকরো করে দেয় এবং একটা একটা করে সে সমস্ত লোককে মারতে শুরু করে। শার্ককে দেখে এখানে অফিসাররা ফায়ারিং করতে শুরু করে দেয়, কিন্তু এতে হয় হিতের বিপরীত, কারণ বিশ্বযুদ্ধের সময় স্যান্ড রিভারে যে মিসাইলগুলো তৈরি ছিল গুলি লাগাতেই সেই মিসাইলগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায়, ফলে সেখানে বড় বড় বিস্ফোরণ হতে শুরু করে। এরপর পুরো প্যারিস শহর একটা ভগ্ন খণ্ডরে পরিণত হয়।
নেক্সট সিনে আমরা দেখি সোফিয়া আর আদিল জলের মাঝখানে একটা বস্তুর উপর বসে আছে আর তাদের চারিদিকে অনেকগুলো বেবি শার্ক ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই এই মুভিটার দি এন্ড হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।